আসসালামু আলাইকুম। সম্মানিত রিটার্নদারিগণ, আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন অথবা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, অনলাইনে 2027 কর বর্ষে কিভাবে নিজে রিটার্ন সাবমিট করবেন, আজকের ভিডিওটি সেই সম্পর্কে। তাছাড়া এই ভিডিওতে আপনাদের অনেকের জিপি ফান্ডের হিসাব নিয়ে খুব ঝামেলায়, হিসাবটা আপনারা বুঝতেছেন না, সেটা আমি ক্লিয়ার বুঝিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার রিটার্ন নিজে সাবমিট করতে পারবেন এবং জিপিএফ এর সঠিক হিসাবটা আপনারা এখানে পেয়ে যাবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। আচ্ছা, আপনারা যে কোনো ব্রাউজারে ই রিটার্নে প্রবেশ করবেন অথবা এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করেও এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পরে এখানে দেখেন, আপনার যদি পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে টিন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করবেন। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই যে এখানে আই বাটন আছে, এখানে ক্লিক করেও আপনারা নিজেরা রেজিস্ট্রেশন করে তারপরে এখানে সাইন ইন করতে পারবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে ওই যে চেঞ্জ মোবাইল নাম্বার, এখানে ক্লিক করেও আপনি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার নিজের এনআইডি দিয়ে কেনা, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করা মোবাইল নাম্বার লাগবে। আচ্ছা, তো আমি তো এইগুলি দিয়ে দিলাম। এখন আমি সাইন ইন এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এই যে আমার ক্লায়েন্ট, আর ওনার অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2026-27। তো উনি এই 26-27 অ্যাসেসমেন্ট ইয়ার নিয়ে পূর্বে আরো 2 বার, এবার নিয়ে 3 বার রিটার্ন সাবমিট করতেছেন। তো আপনাদের যাদের টিন সার্টিফিকেট অনেক আগেই খোলা আর আপনারা রিটার্ন সাবমিট করেন নাই, তাহলে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে পূর্বে রিটার্নগুলি সাবমিট করে তারপরে আপনি 26-27 রিটার্ন সাবমিট করবেন। তা না হলে পূর্বে রিটার্ন না সাবমিট করার কারণে আয়কর অফিস থেকে আপনাকে নোটিশ করা হবে। তো এই ঝামেলায় না গিয়ে আপনারা পূর্বে রিটার্নগুলি সাবমিট করে দিবেন। যাদের টিন সার্টিফিকেট 24-25 বা 25-26 খোলা আছে, পূর্বে রিটার্নগুলি সাবমিট করবেন। তারপর এখানে দেখেন আমি এই যে রেগুলার ই রিটার্ন, এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যেহেতু আমি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নটি জমা দিচ্ছি, এই জন্য অ্যাসেসমেন্ট ইনফরমেশনটা দেখেন এখানে সেলফ থাকবে। আর যারা 24-25 অথবা 25-26 দিবেন তাদের ক্ষেত্রে এখানে থাকবে নর্মাল আন্ডার সেকশন 175 লেখা থাকবে, ওইগুলি নর্মাল রিটার্ন হবে। তো এখানে দেখেন সেলফ, এরপর এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা হলো 2026-27 আর ইনকামটা হবে, দেখেন ইনকাম ইয়ার হলো 1/7/2025 থেকে 30/6/2026। এই এক বছরের মধ্যে যে ইনকাম, সেই ইনকামটা আমি এই রিটার্নে ইনপুট দিব। তারপর দেখেন রেসিডেন্ট স্ট্যাটাস, যেহেতু উনি বাংলাদেশি সরকারি কর্মচারী সেই ক্ষেত্রে রেসিডেন্ট, এটা ক্লিক করবেন। এরপরে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটা দেখেন, এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, সম্পূর্ণ করমুক্ত কোনো আয় আছে কিনা। তো ওনার কোনো করমুক্ত আয় নাই, এই জন্য এটা নোতেই থাকবে। হ্যাঁ, তো আমি এটা নই দিয়ে দিলাম। তারপর দেখেন হেডস অফ ইনকাম। তো আমার যে ক্লায়েন্ট, ওনার হলো শুধুমাত্র ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে ইনকাম, আর কোনো সোর্স ওনার নাই। আপনাদের যাদের ইনকাম ফ্রম রেন্ট থাকতে পারে, বাড়ি ভাড়া থেকে, ইনকাম ফ্রম এগ্রিকালচার অর্থাৎ কৃষি জমি থেকে ইনকাম থাকতে পারে, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, অনেকের ব্যবসা থাকতে পারে চাকরির পাশাপাশি, ক্যাপিটাল গেইন, জমি বেচা কেনা বা কোনো কিছু বেচা কেনা বা এটাকে মূলধনী ব্যবসা বলে থাকতে পারে। তারপরে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, যাদের সঞ্চয়পত্র এফডিআর বা ডিপিএস আছে, এটা সিলেক্ট করবেন। ইনকাম ফ্রম আদার সোর্স, যাদের অন্যান্য উৎস থেকে আয়, এটা সিলেক্ট করবেন। এখানে একটা কথা দেখেন, এনি ইনকাম ফ্রম ফলোইং সোর্সেস এজ এ পার্টনার অফ এ ফার্ম, আপনি যদি কোনো ফার্মের পার্টনারশিপ হয়ে থাকেন এটা দিবেন। এজ এ মেম্বার অফ এ এওপি, যদি থাকে এওপির সদস্য হয়ে থাকলে এটা দিবেন। ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাহির থেকে যদি কোনো ইনকাম হয়ে থাকে তো এটা দিবেন। তো ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, আপনার হাজবেন্ড অথবা আপনার চিলড্রেন যদি ইনকাম করে থাকে, নট অ্যাসেসড সেপারেটলি, এখানে এটা বলছে। তো তাদের মাধ্যমে যদি কোনো ইনকাম হয়ে থাকে তাহলে এটা দিবেন। তারপরে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম যদি হয়ে থাকে তাহলে এটা দিবেন। তো আমার ক্লায়েন্টের এগুলি নাই, তাই আমি শুধুমাত্র ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দিলাম। এখন আমি এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশন, যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। তো উনি যে চাকরি করে এটা যদি কোনো সিটি কর্পোরেশনের ভিতরে হয়, সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন। আর যদি সিটি কর্পোরেশন না হয় তাহলে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এনি আদার এরিয়া দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে ড্রপ ডাউন বাটন, এখানে ক্লিক করে যদি ওনার বিদ্যালয়টি বা ওনার অফিসটি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হয় এটা দিবেন, ঢাকা সাউথ সিটি হলে এটা দিবেন, চিটাগং সিটি কর্পোরেশন হলে এটা দিবেন, আদার সিটি কর্পোরেশন হলে এটা দিবেন, আর এগুলির কোনোটাই না হলে এনি আদার দিবেন। তো এটা দিলাম। এখন আপনি
আপনি যদি ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার অথবা ওয়ান্টেড গেজেটেড জুলাই ফাইটার হয়ে থাকেন তাহলে আপনি এটা দিবেন। সেক্ষেত্রে আপনার করমুক্ত আয়সীমা 5.5 লক্ষ টাকা হবে। এর ভিতরে আপনার ইনকাম থাকলে কোনো ট্যাক্স আসবে না। তারপরে পার্সন উইথ ডিসেবিলিটি বা থার্ড জেন্ডার হলে এটা দিবেন, মানে প্রতিবন্ধী হলে এটা সিলেক্ট করবেন, বা তৃতীয় লিঙ্গের হয়ে থাকলে এটা সিলেক্ট করবেন। এক্ষেত্রেও আপনি করমুক্ত আয়সীমা অনেক বেড়ে যাবে। তারপর ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগাল গার্জিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি যদি এরকম থাকে তাহলে এটা দিবেন। তো আমার ক্লায়েন্টের এটা নাই তাই দিলাম না। আচ্ছা, যদি মুক্তিযোদ্ধা হন এটা ক্লিক করবেন, করে আপনার গ্যাজেট নংটা এখানে দিতে হবে। আচ্ছা, যদি ডিসেবিলিটি হন, প্রতিবন্ধী হন, রেফারেন্স নাম্বার এবং রেফারেন্স ডেট এখানে দিতে হবে। ডিসেবিলিটি হলে রেফারেন্স নাম্বার কোনটা দিবেন এখানে আমি বলি আপনাকে, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে থাকে, ওইখানে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে দিবেন, আর ওই সার্টিফিকেটের ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে। তারপর দেখেন ট্যাক্স রিবেট, যদি আপনার ইনকাম পুরুষ হয়ে থাকলে 4 লক্ষ টাকার উপরে হলে আপনি ইয়েস দিন, আর 4 লক্ষ টাকার নিচে হলে আপনি নো দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ আপনার ট্যাক্সেবল ইনকামটা যদি 4 লক্ষ ওভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রিবেট পাবেন, আর যদি ইনকামটা 4 লক্ষ নিচে থাকে তাহলে নো দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি এসে দিলাম, অসুবিধা নাই। তারপর এখানে দেখেন আইটি 10B রিকোয়ারমেন্টস, আপনার সম্পদ যদি আপনার অ্যাসেটের টোটাল সম্পদের পরিমাণ যদি 50 লক্ষ টাকার উপরে হয় তাহলে ইয়েস দিবেন, আর তা না হলে নো দিবেন। তারপরে ওন মোটর কার যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এখানে মোটর সাইকেল না, মোটর কারের কথা বলছে। হ্যাঁ, অনেকে যাদের মোটর সাইকেল আছে আপনারা ইয়েস দিয়ে রাখেন। এখানে মোটর কার, ওন অফশোর প্রপার্টি, মানে বাংলাদেশের বাইরে যদি কোনো প্রপার্টি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি থাকলে ইয়েস, না থাকলে নো। হ্যাভ এনি হাউস প্রপার্টি যদি থাকে ইয়েস দিবেন। ইয়েস দিলে এখানে আপনি স্কোয়ার ফিটে লিখে দিবেন কি পরিমাণ হাউস প্রপার্টি আছে, সেটা স্কোয়ার ফিটে লিখবেন, ডেসিমাল না। তো নাই, এটা আমি নো দিলাম। আচ্ছা, এখন আমি এই অবস্থায় আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেহেতু আমি এই যে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে যেহেতু এটা সরকারি চাকরিজীবী এবং আইবাস থেকে বেতন আসে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। যারা সরকারি চাকরিজীবী কিন্তু আইবাস থেকে বেতন আসে না তারা এটা দিবেন। যারা প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, অনেক সময় যে এমপি ভুক্ত স্কুল আছে, মাদ্রাসা আছে, এরপরে প্রাইভেট যত চাকরি আছে এটা সিলেক্ট করবেন। তো আমার ক্লায়েন্ট হলো একজন প্রাইমারি স্কুলের মাস্টার, এটা দিলাম। তারপরে ওনার নেম অফ দ্য অফিস, ওনার বিদ্যালয়ের নামটা এখানে দিয়ে দিলাম। তারপরে ওনার ডেজিগনেশন, পদবি হেড টিচার, আমি এটা এখানে লিখে দিলাম। এরপরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই। এখন আমি এই যে এখানে বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, ডিয়ারনেস মানে মহার্ঘ ভাতা, তারপরে হলো এডুকেশনাল অ্যালাউন্স, টিএডিএ যদি পান তাহলে দিবেন, টিফিন অ্যালাউন্স যদি পান তাহলে এটা দিবেন। এটা আমি কই থেকে দিছি আমি দেখাবো আপনাদের। আরও যদি অনেকের হাউর ভাতা অথবা পাহাড়ি ভাতা, হিল ভাতা আছে, এই ক্ষেত্রে আচ্ছা পাশে দেখেন যে রিমুভ আইকন আছে, এগুলি কিন্তু এখানে ছিল না। আমি এই ড্রপ ডাউন বাটন থেকে ক্লিক করে এগুলি এনেছি। তো আরও যদি আপনার থাকে তাহলে সেটা দিবেন। যেমন শিক্ষক হিসাবে অনেকেই পাহাড়ি ভাতা অথবা হাউর ভাতা পেয়ে থাকেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা এই যে হিল অ্যালাউন্স সেটা দিবেন। আমি দেখাই আপনাদের, এই যে হিল অ্যালাউন্স দিয়ে হাউর ভাতার ক্ষেত্রে ওইটাই দিবেন, দিয়ে হিল অ্যালাউন্স কত মান এটা দিবেন। আর একটা আছে এখানে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন, অনেকে শান্তি বিনোদন ভাতা পাইছেন ওই অর্থ বছরে, অর্থাৎ 1/7/2025 থেকে 30/6/2026 এর ভিতরে যারা শান্তি বিনোদন ভাতা পাইছেন আপনারা এখানে এই যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন এটা দিয়ে পরিমাণটা এখানে লিখে দিবেন। তো আমার ক্লায়েন্টের এটা নাই, হিল অ্যালাউন্সও নাই বা হাউর অ্যালাউন্স নাই, এটা ডিলিট করে দিলাম। রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন এটাও নাই, এটাও আমি ডিলিট করে দিলাম। ওকে। আচ্ছা, আরেকটা যারা জিপিএফ নিয়ে সমস্যা আছেন, এই যে দেখেন জিপিএফ ইন্টারেস্ট এখানে আছে, এই যে জিপিএফ ইন্টারেস্ট, এটা আমি এখন দেব না, আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমি এখানে দেই নাই, এটা আমি পরে দিয়ে আপনাদেরকে বোঝাবো। আচ্ছা, এই অবস্থায় আমি সেভ ড্রাফট এখানে ক্লিক করলাম। করার পরে এখন এই যে আমি এগুলি কই থেকে লিখলাম, এগুলি কিন্তু আমি বেতন বিবরণী থেকে লিখছি, আমি দেখাবো আপনাদের। তো আমি এমপ্লয়মেন্ট সামারিতে যাই। তো এই পেজে আসার পরে দেখেন যে অ্যামাউন্ট, এটা হলো আমার টোটাল বেতন ভাতা 5,26,574 টাকা। এর মধ্যে ট্যাক্স এক্সাম্পটেড অর্থাৎ ট্যাক্স ফ্রি যেগুলি, এগুলি হলো 1,93,424 টাকা। আর ট্যাক্সেবল ইনকাম যেটা, এটা হলো আমার 3,33,155 টাকা। তো যেহেতু 4 লক্ষ ওভার হয় না তাহলে এটা কিন্তু জিরো ট্যাক্স রিটার্ন হবে এটা। আচ্ছা, তো মোট টাকাটা কিন্তু এটা মনে রাখবেন, এখানে 5,26,574 টাকা হলো আপনার বেতন ভাতা, 5,26,574। আচ্ছা, এখন আমি বেতন বিবরণীটা বের করি। এই যে বেতন বিবরণীটা বের করলাম, এই বেতন বিবরণীটা দেখেন, এই যে বার্ষিক বেতন বিবরণী 2025-26টা, এটার ইনকামটা হলো 1/7/2025 থেকে 30/6/2026 পর্যন্ত, আর অ্যাসেসমেন্ট ইয়ারটা হলো 2026-27। ইনকামটা কিন্তু 1/7/2025 থেকে 30/6/2026, বারবার বলতেছি আমি কথাটা। আচ্ছা, তো এইভাবে আমি করার পরে এই যে দেখেন 5,26,574 যা আমার রিটার্নে আছে, এখান থেকে আমি তুলছি। তো এই ধরনের বেতন বিবরণী আপনি একটা কাগজ একটা কলম হলে নিজে নিজেই তৈরি করতে পারেন। তো কিভাবে তৈরি করবেন
সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, অথবা এই যে আই বাটন আছে এখানে ক্লিক করেও আপনারা ভিডিওটা দেখে নিজে নিজেই বেতন বিবরণী তৈরি করতে পারেন। আচ্ছা, এই টাকাটা কিন্তু আমার বেতন ভাতা। তারপর এই বেতন ভাতা থেকে কিন্তু আমার কর্তন করে যে জিপি ফান্ডে প্রতি মাসে 4,000 করে, এক বছরে 48,000 টাকা, তারপর কল্যাণ তহবিলে 150 টাকা করে 12 মাসে 1800 টাকা, আর রেভিনিউ স্টাম্প 10 টাকা করে 15 বার, 12 মাসে 15 বার 10 টাকা করে রেভিনিউ কাটে, অর্থাৎ 12 মাসের বেতন থেকে 12 বার। তারপরে হলো দুইটা ঈদে 2 বার, আর পহেলা বৈশাখ যেটা বৈশাখী ভাতা ওইটা থেকে একবার, এগুলো মোট 15 বার কাটে, এই জন্য 150 টাকা। তাহলে টোটাল কিন্তু আপনার কাছ থেকে কেটে নেই 49,950 টাকা। তো এইটার থেকে এটা বাদ দিলে আপনি কিন্তু হাতে পান আসলে এই টাকাটা এক বছরে 4,76,624 টাকা। এটা মনে রাখবেন, এই ফিগারটাও মনে রাখবেন, কারণ যখন আমি জিপি ফান্ডের হিসাবটা আমি বুঝাইবো তখন কিন্তু আপনাদের কাজে লাগবে। তো আমার বেতন ভাতায় কিন্তু অলরেডি এটা চলে আসছে, এই কর্তনটা কিন্তু আমি দেখাই নাই। এই কর্তনটা আমি দেখাবো অ্যাসেটের এখানে যে ডিডাকশন আছে ওই ডিডাকশন থেকে আমি এই কর্তনটা করব। তো এই পেজটার মধ্যে আমি আর আসবো না, আমি আমার সামনেই আমি আরেকটা কাগজে লিখে রাখছি, এটা মনে রাখবেন 5,26,574, তারপরে 49,950, তারপরে 4,76,624। এই তিনটা ফিগার আমার দরকার পড়বে। আমি এই তিনটা ফিগার নিয়ে জিপি ফান্ডের হিসাবটা আমি বোঝাবো আপনাদেরকে। আচ্ছা, এখন আমি আবার রিটার্নে যাই। তো আমি রিটার্নে আসলাম, ওই ফিগারটা দেখেন 5,26,574, এটাই কিন্তু আমার থাকতেছে। এই অবস্থায় আমি এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওই যে রিবেট, এখানে আপনি রিবেট দিলেও যে কথা, না দিলেও একই কথা, কারণ আপনার ট্যাক্স দেওয়ার মতো ইনকাম হয় নাই, অর্থাৎ 4 লক্ষ ওভার হয় নাই। তারপর আমি দিয়ে দিচ্ছি, বা বিগত বছরগুলোতে দিয়ে আসছে, এই জন্য দিয়ে দিলাম। এটা হলো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আর এখানে এক বছরে কত টাকা আপনি জিপি ফান্ডে আপনার বেতন থেকে কাটছে, এটা কিন্তু রিবেট, এটা কর্তন না, কিন্তু এটা হলো রিবেট মানে ইনভেস্ট এটা। তারপর আরেকটা হচ্ছে আপনার অ্যাপ্রুভড বেনিভোলেন্ট ফান্ড, যে কল্যাণ তহবিলে 150 টাকা করে কাটে, এক বছরে 1800 টাকা। এটা এই দুইটা হলো রিবেট মানে ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, এই যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটা। আচ্ছা, এখন আমি এই অবস্থায় দেখেন সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। করার পরে আমি আমার এক বছরের ব্যয়গুলি এখানে তুলে রাখছি। তো এক বছরের ব্যয় হলো 3,46,000। তাহলে আমার ইনকাম কিন্তু ছিল 5,26,574। ওই যে ইনকামের পেজে এই যে এখানে ইনকাম ছিল টোটাল 5,26,574, এর মধ্য থেকে 3,46,000 আমি খরচ করে ফেলেছি। তাহলে আমার থাকে কত? 1,82,574 টাকা থাকে। ওইটা কিন্তু অ্যাসেটে শো করবে, আমি দেখাবো আপনাদের। ও আরেকটা কথা বলিনি, আপনারা যারা লোন তুলছেন, এই যে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, এক বছরে এই পার্সোনাল লোনের ইন্টারেস্ট কত কাটিটা লিখবেন, আর এখানে লিখে দিবেন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, এখানে কথাটা লিখে দিবেন। আচ্ছা, আমার ক্লায়েন্টের তো এটা নাই, তাই আমি এটা দিলাম না। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। করার পরে যেহেতু আমার এই ক্লায়েন্টের এটা তৃতীয় রিটার্ন, তাই আমি এখানে ইম্পোর্ট এন্ড অটোফিলে ক্লিক করলে বিগত বছরগুলিতে আমি যা সম্পদ দেখাইছি অটোমেটিক এখানে চলে আসবে। তো আমি ইম্পোর্ট এন্ড অটোফিল এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে নতুন একটা অংশ এখানে সংযোজন করছে, দেখেন প্রপার্টি টাইপ। এই যে যেহেতু নন এগ্রিকালচার প্রপার্টির মধ্যে প্রপার্টি টাইপ, এটা আগেই ছিল, এটাও আগে ছিল, এটাও আগে ছিল, এটাও আগে ছিল। তো ফ্লোর এরিয়া যদি এখানে প্রপার্টি টাইপে ফ্লোর সিলেক্ট করেন তাহলে ফ্লোর এরিয়া এখানে দিতে হবে। তারপর ইউনিটটা এখানে দিবেন, আর আগের মূল্য তো আমার আগেরটাই আছে, আমি আগেরটাই থাকবে, কারণ কি আমি তো বিক্রি করি না, এই জন্য আমি নতুন মূল্য দিতে পারবো না এখানে। তো এখন আমি প্রপার্টি টাইপটা দিয়ে দিই ল্যান্ড। যাদের ল্যান্ড দিবেন, যারা বিল্ডিং করছেন বিল্ডিং দিবেন, যারা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এটা সিলেক্ট করলেই এই যে ফ্ল্যাটের পরিমাণটা এখানে চলে আসছে, দেখেন। তো আমার ফ্ল্যাট না, আমার ল্যান্ড, এটা দিব। তারপরে ফ্লোর স্পেস যদি হয় এটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফ্ল্যাট, ফ্লোর স্টেপ যদি সবগুলি থাকে এটা দিবেন। তো আমার হলো ল্যান্ড, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে টাইপ অফ অ্যাকুইজিশন এটা আগেও দিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি পারচেস, আমি এটা পারচেস করছিলাম। আর ল্যান্ড অফ এরিয়া তো ফার্স্ট ডেসিমাল, ইউনিট আর এখানে থাকবে না, কারণ ফ্লোর এরিয়া হলে ইউনিট আসবে। এখানে কত ইউনিট পর্যন্ত আপনার ফ্লোর এরিয়াটা এটা থাকবে। আচ্ছা, এখন যেহেতু আমি ইম্পোর্ট এন্ড অটোফিলে ক্লিক করছি, এটা ফিল আপ করলাম। এখন আমি নিচের দিকে যাই, এই যে ফিনান্সিয়াল অ্যাসেটে দেখেন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, ওই এখানে ডিপিউ সদর সিলেট, জিপিএফ ক্লোজিং ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার দিবেন। ক্লোজিং ব্যালেন্স হলো এটা কিন্তু গত বছরের, হ্যাঁ আমি এটা দেখাবো। এটা দেখানোর আগে আমি নিচের কাজগুলি করব। তো এখানে কিন্তু এই বছরের 30শে জুন অর্থাৎ 25-26-এর যে ক্লোজিং ব্যালেন্সটা এটা দিবেন, এটা কিন্তু গত বছরেরটা এখানে। আচ্ছা, তারপরে গোল্ড এটা গতবারই ছিল, ফার্নিচার, ইলেকট্রনিক আইটেম এগুলি ছিল। তারপরে দেখেন কি ক্যাশ ইন হ্যান্ডে এখানে ব্যাংকে এই টাকাটা ছিল, এখন ব্যাংকে এই টাকাটা কিন্তু পরিবর্তন হয়েছে। আচ্ছা, এটাও আমি পরে চেঞ্জ করতেছি, এখানে দেখেন। তারপরে এই যে অ্যানুয়াল লিভিংটা দেখেন, অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস হলো 3,44,000 টাকা, অর্থাৎ বার্ষিক যে খরচটা। তারপরে ট্যাক্স
ট্যাক্সেবল ইনকাম 3,33,150 আর ট্যাক্স এক্সেম্পটেড 1,93,424। এই দুইটা যোগ করলে কিন্তু 5,26,574 টাকা হয়। তো এর মধ্যে থেকে দেখেন এই যে আমি বলছিলাম যে অবশিষ্ট আমার 1,82,574 টাকা থাকে। হ্যাঁ, আমি যে খরচ করলাম 3,44,000-এর সাথে আমি এই টাকাটা যোগ করলে আমার যে এই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেসটা যে আমার খরচ করছি 5,26,574 টাকা, এটা খরচ করার পরে আমার কিন্তু 1,82,574 টাকা থাকে। আপনারা এটা বিয়োগ করে দেখতে পারেন। আচ্ছা, এখন আমার যে কর্তন হয়েছিল এই কর্তনগুলি আমি লিখে ফেলবো। এই যে দেখেন এখানে লায়াবিলিটিস এর নিচে আদার আউটফ্লো, তারপরে লস ডিডাকশন আদার এক্সপেন্সেস, এখানে লস তারপরে হচ্ছে ডিডাকশন তারপরে আদার এক্সপেন্সেস এই করে দিবেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে জিপি ফান্ডে যে 1 বছরে কাটেন এটা লস কিনা, না এটা হলো ডিডাকশন। যদি কারো কোনো লসও হয়ে থাকে লসে এগোরে দিবেন, যাদের কর্তন হয়ে থাকে এগোরে দিবেন, যাদের এই যে বিভিন্ন চিকিৎসা ব্যয় আছে, অনেকে হজ করেন যে প্লেন ভাড়াটার বাবদ ব্যয় যেগুলি এগুলি এখানেই দিবেন। তো আমি ডিডাকশন হিসাবে এটা দিতেছি আমি, ঠিক আছে। ডিডাকশন প্রথমে আমি লিখবো ডিডাকশন অফ জিপিএফ। তো ডিডাকশন অফ জিপিএফটা আমি দেওয়ার পরে এখানে কত 1 বছরে 4/12 48,000 টাকা ছিল, এটা দিলাম। তারপরে দেখেন ডিডাকশন অফ কল্যাণ তহবিল, যেটা ডিডাকশন অফ ওয়েলফেয়ার ফান্ড, তো এটা কিন্তু 1800 টাকা কাটে বেতন থেকে। দেখেন এগুলি কিন্তু আমি ইনভেস্টও দেখাইছি, আপনি কিন্তু 5,26,574 টাকাই পান না, ওইটা থেকে এই টাকাগুলি মাইনাস যাবে কিন্তু। হ্যাঁ, তারপর আরেকটা হলো রেভিনিউ স্টাম্প। তো রেভিনিউ স্টাম্প হলো যারা মুসলমান তাদের 150 টাকা, আর যারা হিন্দু অথবা খ্রিস্টান আছেন আপনাদের কিন্তু 140 টাকা। আচ্ছা, এটা আমি দিলাম। দেওয়ার পরে তো আমার বেতন থেকে কিন্তু এইগুলি কাইটা নিচ্ছি। তো আমি টোটাল বেতন পাইছি 5,26,574 টাকা। এর মধ্য থেকে আমার 3,44,000 টাকা হলো অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস খরচ হয়েছে, আর এই টাকাগুলি হলো আমার কর্তন করা হয়েছে। করার পরে এখন দেখেন আমার কাছে কিন্তু এই টাকাগুলি হাতে রয়েছে, আপনি ক্যালকুলেটর করে দেখতে পারেন। তো এই টাকাটা হয় হাতে আছে, না হয় আপনার ব্যাংকে যাবে। আচ্ছা, এখন দেখেন আমার ব্যাংকে ছিল কত, দেখেন গত বছর 98,195 টাকা। এই বছর কিন্তু 30 জুন 2026 তারিখ হলো 48,180 টাকা, এর চেয়ে কম, প্রায় 50,000 টাকা কম। তো সেই টাকাটা কোথায় আছে? সেই টাকা দিয়ে হয়তো আমি কোনো কিছু ক্রয় করেছি, আর যদি কোনো কিছু ক্রয় না করে থাকি অবশ্যই আমার হাতে আছে। তো আমি বর্তমানে যে 30 জুন 2026 তারিখে যে টাকাটা ব্যাংকে আছে সেই টাকাটা আমি এখানে দিয়ে দিই, 48,180 টাকা এটা দিলাম। দেওয়ার পরে অতিরিক্ত টাকাটা অটোমেটিক কিন্তু আমার এখানে আসা এই যে বেড়ে গেছে, দেখেন এখানে প্রায় 50,000 টাকা বাড়ছে। আচ্ছা, এখন দেখেন গত বছর কিন্তু ছিল এই টাকাটা আমার হাতে, হ্যাঁ, আর এখন কিন্তু আরো এই টাকাটা আসছে, যেহেতু এটা ব্যাংকে নাই অবশ্যই এটা আমার হাতে আছে। তো এই টাকা এবং এই টাকার যোগফল, এই টাকার যোগফল যত হয় সেটা আমি লিখবো। একা ক্রস করে দিলে যোগ হয়ে অটোমেটিক নিচে চলে আসবে। এখান থেকে আমি এটা কপি করে নিয়ে যাব, এখান থেকে আমি কপি করলাম, এখানে আমি দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এই যে এখানে আমি দিয়ে দিলাম। তাহলে এটা আমার ক্যাশ ইন হ্যান্ডে আছে, ঠিক আছে। এখন দেখেন আপনারা যে আমার যে জিপি ফান্ডের হিসাবটা, এই যে গত বছর ক্লোজিং ব্যালেন্স ছিল এটা, এই বছরের ক্লোজিং ব্যালেন্সটা আমি দেখাই আপনাদের। গত বছর ছিল 17,26,568, এটা মনে রাখবেন ফিগারটা। তো এই বছরের ক্লোজিং ব্যালেন্সটা কত চলুন আমরা একটু জিপি ফান্ডের স্লিপ থেকে দেখে আসি। এই যে দেখেন এটা হলো 25-26-এর। তো গত বছরের আমার ক্লোজিং ব্যালেন্স ছিল 17,26,568, আর 25-26-এর বেলা এটা হলো ওপেনিং ব্যালেন্স। তো এইটার সাথে এই সাবস্ক্রিপশন অর্থাৎ প্রতি মাসে 4,000 করে এক বছরে 48,000 টাকা দেই, এটা যোগ হবে। তারপর প্রফিট অফ দ্য ইয়ার এটা যোগ হবে। এই তিনটার যোগফল কিন্তু হলো আমার এই যে 19,99,877 টাকা এটা। তো এটা আমি এখন আমার রিটার্নে বসাইবো, এটা খেয়াল রাখবেন আপনি। প্রফিট অফ দ্য ইয়ার কিন্তু এটা, এই যে 2,25,308 টাকা প্রফিট অফ দ্য ইয়ার বা জিপিএফ ইন্টারেস্ট, এটা মনে রাখবেন। আর এই 48,000 কিন্তু এক বছরে কেটে নেই, আর গত বছরের ক্লোজিং ব্যালেন্স ছিল এটা বর্তমানে রিটার্নে আছে। এখানে এখন আমি এটা বসাবো। তাহলে এখানে 1, 2 এই তিনটার যোগফল কিন্তু এটা পুরাটাই কিন্তু আমি কোথায় বসাচ্ছি? ক্লোজিং ব্যালেন্সে বসাবো। এখন আমি রিটার্নে যাই। তো এই যে গত বছরের ক্লোজিং ব্যালেন্স এটা ছিল, তো এখানে আমি এই বছরের ক্লোজিং ব্যালেন্সটা দিব 19,99,877, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আপনার বেতন থেকে কেটে তারপরে কিন্তু এখানে আসা যোগ হয়েছিল, ঠিক আছে। আপনার বেতন থেকে কর্তন তো আমি দেখাইছি, দেখানোর পরে ওই টাকাটা আসা যোগ হয়েছে কোথায়? আপনার ক্লোজিং ব্যালেন্সের সাথে। তো ক্লোজিং ব্যালেন্সের সাথে যোগ হয়েছে, তো এই টাকাটা কিন্তু আমি আবার আপনার এই যে ক্যাশ ইন হ্যান্ডেও দেখাই দিচ্ছি। তো এখান থেকে 48,000 টাকা মাইনাস হবে। তো আমি এটা থেকে 48,000 টাকা মাইনাস করি। মাইনাস করার পরে থাকে আমার 2,58,916। তো আমি এটা লিখে দিই 2,58,916। তো এটা আমি দিয়ে দিলাম। কেন মাইনাস করলাম আপনি নিশ্চয়ই দেখছেন যে আমি নিচে যে আমার ডিফারেন্স ছিল, এই ডিফারেন্সটা আমি পুরোটাই কিন্তু কপি করে ক্যাশ ইন হ্যান্ডে দিয়েছিলাম। তারপরে আবার ওই যে 48,000 টাকা আমি কর্তন দেখাইছি, এটা হলো আমার বেতন থেকে কর্তন হয়েছে। কর্তন হয়ে কোথায় যোগ হয়েছে? কর্তন হয়ে যোগ হয়েছে কিন্তু আপনার এই যে ক্লোজিং ব্যালেন্সের সাথে, ঠিক আছে। তারপরে যদি ক্লোজিং ব্যালেন্সের সাথে
সাথে যোগ হয়ে থাকে সেটা আমি হাতে আর দেখাইতে পারবো না, হাতের থেকে আমার কমে যাবে টাকাটা। হ্যাঁ, আর যদি হাতে না কমায় তাহলে ক্লোজিং ব্যালেন্সেও টাকা আছে, আমার হাতেও টাকা আছে, এটা দ্বিগুণ মানে ডাবল হয়ে যায়। এই জন্য আপনার হাতে যে টাকাটা আসছে ক্যাশ ইন হ্যান্ডে, এটা থেকে এটা মাইনাস করবেন। তো আমি মাইনাস করে দিয়ে এটা থাকে। সবশেষে দেখেন ডিফারেন্সটা হলো কত, 2,25,309 টাকা। এই 2,25,309 টাকা কই থেকে আসছে? এটা এই যে মাইনাস ফিগার আসছে, তাহলে এটার সোর্স কি? এইটার সোর্স হলো আপনার ওই যে জিপিএফ ইন্টারেস্ট পাইছেন 2,25,309, যেটা আমি পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি। 2,25,309 মনে রাখবেন। এই যে দেখেন 2,25,308.28। আসলে ওই যে দেখেন এখানে 0.86 ছিল, এটার জন্য আমি আগেই এক ধরছিলাম, এই জন্য এখানে 2,25,309 হবে এখানে। তো আমার ওইখানে 2,25,309 টাকা, এটাই আমি ওই জিপিএফ ইন্টারেস্টে বসাবো। তো আমি এটা এখান থেকে কপি করি, এখান থেকে কপি করে এটাকে সেভ করে নিই আগে, সেভ। এখন আমি চলে যাই আবার এই যে ইনকামে যাব। ইনকামে গিয়ে এখানে এই যে আপনারা যে বলছেন যে জিপিএফ ইন্টারেস্টে কেন দিব, এটা না দিলে তো আপনার ব্যালেন্স মিলবে না। এই যে এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে দিয়ে আমি সেভ করে নিই, সেভ করে নিলাম। এখন দেখেন আগে ছিল কিন্তু এখানে 5,26,576, এটার সাথে আরো 2,25,000 সামথিং এটা যোগ হয়েছে কিন্তু। হ্যাঁ, আপনার এই ট্যাক্সেবল ইনকাম কিন্তু এটাই, আর টোটাল ইনকাম এটা থেকে এই বেতনটা কিন্তু আপনি পাচ্ছেন না। এটা আপনি এখান থেকে 2,25,509 এটা চলে যাবে ক্লোজিং ব্যালেন্সে, 48,000 টাকা এটাও চলে যাবে ক্লোজিং ব্যালেন্সে। তো আমি আবার এখানে যাই, এই যে এসেটে যাই, এসেটে গিয়ে ডিফারেন্সটা দেখেন এই যে 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমার গত বছর গ্রস ওয়েলথ ছিল 26,49,040 টাকা। তো এই বছর আমার হয়েছে 30,06,973 টাকা, অর্থাৎ গতবার থেকে 3,57,933 টাকা বৃদ্ধি পাইছে। এই টাকাটা কিছু আপনার বেতন উদ্ধৃত হয়েছে, আর কিছু আয়সা বাড়ছে আপনার ইয়াতে ও জিপি ফান্ডে বাড়ছে। তো আশা করি জিপি ফান্ডের যে হিসাবটা এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা যেভাবে ফিল আপ করে আসছি, আপনারা অনেকেই এই ব্যাপারে সন্দেহ করছিলেন যে ভুল হিসাব মনে হয়। কোনো ভুল নাই, আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে দিবেন, একবার টোটাল হিসাব ঠিক থাকবে। তারপরে আমরা স্ক্রল করে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যদি ট্যাক্স এন্ড পেমেন্টে আসছি, আমরা নিচের দিকে যাই। নিচের দিকে আসার পরে দেখেন নেট পেয়েবল ট্যাক্স 0, এটাকে আমরা জিরো ট্যাক্স রিটার্ন বলে থাকি। হ্যাঁ, আমি কিন্তু আয় ব্যয় এবং সম্পদ দেখাচ্ছি, সব দেখানোর পরেও শেষে যেহেতু ট্যাক্স 0 আসছে, এটাই জিরো ট্যাক্স রিটার্ন। এই অবস্থায় আমি প্রসিড টু অনলাইন যদি আমি এখানে ক্লিক করি, তারপরে আপনি এই যে রিটার্নটা আছে এটাকে আপনি দেখতে পারবেন। যদি বাংলায় করে দেখতে চান, এখানে বাংলায় ক্লিক করে আপনি এটা দেখতে পারবেন। এখন আপনি স্ক্রল করে নিচের দিকে গিয়ে এই যে নিচের দিকে গিয়ে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইয়েসে দিলে এটা সাবমিট হয়ে যাবে। তো আমি এখন সাবমিট করব না, এটা আমি আমার ক্লায়েন্টকে দেখাবো, দেখানোর পরে সাবমিট করব। আমি নো দিলাম। আপনারা সাবমিট করার পর এই পেজেই অ্যাকনোলেজমেন্ট রিপোর্টটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা ট্যাক্স রেকর্ডে গিয়ে এখানে ক্লিক করলে আপনারা ট্যাক্স সার্টিফিকেট, তারপর এখানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট, আর এখানে ক্লিক করে রিটার্ন, এই 3টা আইটেম আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সব শেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।